আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র গ্রেফতার করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক দাবি শুধু লাতিন আমেরিকাই নয়, সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। একজন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বিদেশি শক্তির দ্বারা সামরিক অভিযানের মাধ্যমে আটক করার ঘোষণা আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর ঘটনা, যা একদিকে আন্তর্জাতিক আইন, অন্যদিকে শক্তির রাজনীতির বাস্তবতাকে নগ্নভাবে উন্মোচিত করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যখন বলেন যে সরকার জানে না মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এবং যুক্তরাষ্ট্রের কাছে তাদের জীবিত থাকার প্রমাণ দাবি করেন, তখন সেই বক্তব্য কেবল একটি কূটনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি রাষ্ট্রের অস্তিত্বগত উদ্বেগের বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বৃহৎ পরিসরের হামলা চালিয়ে একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা হলে সেটি সরাসরি জাতিসংঘ সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের ভিত্তিমূল। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মাদুরোর ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রম নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের বহু দশকের সেই নীতির ধারাবাহিক প্রকাশ, যেখানে সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আইনি অজুহাত একত্রে ব্যবহার করে অবাধ্য রাষ্ট্র ও নেতাদের শাস্তি দেয়া হয়। এই প্রেক্ষাপটে মাদুরোর নাম উচ্চারিত হওয়া মাত্রই ইতিহাস আমাদের নিয়ে যায় পানামার ম্যানুয়েল নেরিয়েগো ও ইরাকের সাদ্দাম হুসাইনের দিকে, যাদের দুজনকে একসময় যুক্তরাষ্ট্র সরাসরি বন্দী করেছিল এবং যাদের পরিণতি নিজ নিজ দেশ ও অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী বিপর্যয় ডেকে এনেছিল। 1989 সালে পানামায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন ছিল ল্যাটিন আমেরিকায় সরাসরি সামরিক হস্তক্ষেপের এক নির্মম দৃষ্টান্ত। নেরিয়েগা বহু বছর ধরে সিআইএর সম্পদ ছিলেন। তার মাদক পাচার, রাজনৈতিক দমনপীড়ন ও দুর্নীতি সম্পর্কে ওয়াশিংটন অবগত ছিল। তবু যতদিন তিনি মার্কিন আঞ্চলিক স্বার্থ রক্ষা করছিলেন, ততদিন এসব অপরাধ কোনো সমস্যা হিসেবে বিবেচিত হয়নি। কিন্তু যখন নেরিয়েগা মার্কিন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজের ক্ষমতা সুসংহত করতে শুরু করেন এবং জাতীয়তাবাদী ও মার্কিন বিরোধী অবস্থান নেন, তখনই হঠাৎ তিনি হয়ে ওঠেন মাদক সম্রাট ও আন্তর্জাতিক অপরাধী। মায়ামিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন, তারপর পানামায় পূর্ণমাত্রার সামরিক আক্রমণ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তখন এমন এক অভিযান চালায় যা ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের স্বীকৃতি পেয়েছিল। এল চেরুলের মতো দরিদ্র এলাকায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়, অথচ এই মানবিক বিপর্যয়কে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বৈধতা দেয়া হয়। নরিয়েগাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়, সেখানে বিচার ও কারাদণ্ড। পরে ফ্রান্স ও পুনরায় পানামায় প্রত্যর্পণ। এই দীর্ঘ প্রক্রিয়ায় একসময়কার মার্কিন মিত্রের পরিণতি দাঁড়ায় কারাগারে মৃত্যু। এই ঘটনাটি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের কাছে অপরাধ ও নৈতিকতার মানদণ্ড স্থির নয়, তা নির্ধারিত হয় রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। একই চিত্র আরও ভয়াবহভাবে ফুটে ওঠে ইরাকের ক্ষেত্রে। সাদ্দাম হুসেইন 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। সেই সময় ইরাকি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও পশ্চিমা বিশ্ব নীরব ছিল, কারণ সাদ্দাম তখন উপযোগী। কিন্তু 2003 সালে যুক্তরাষ্ট্র দাবি করে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সাদ্দাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই শুরু হয় ইরাক যুদ্ধ। যুদ্ধের পর কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু ততক্ষণে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাদ্দাম হোসেনকে তার জন্মস্থান তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। বিচার হয় একটি মার্কিন নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার পতনের পর ইরাকে যে গণতন্ত্র আসার কথা বলা হয়েছিল তা আর আসেনি, বরং দেশটি সাম্প্রদায়িক সংঘাত, গৃহযুদ্ধ এবং আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থানের মাধ্যমে দীর্ঘস্থায়ী অস্থিরতায় ডুবে যায়। এই ইতিহাস প্রমাণ করে যে একজন নেতাকে অপসারণ বা হত্যা করে কোনো সমাজকে স্থিতিশীল করা যায় না, বরং এর ফল হয় রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনা
যুক্তরাষ্ট্রের নীতির আরেকটি রূপ উন্মোচন করে। ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তখন যুক্তরাষ্ট্র নীরব ছিল। ক্ষমতা ছাড়ার পর তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়, কিন্তু পরে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। And Honduras asked me to do that, and I did it. I feel very good about it. এই ক্ষমা প্রমাণ করে বিচার এখানে নৈতিক বা আইনি প্রশ্ন নয়, বরং রাজনৈতিক হিসাবের ফল। ভেনেজুয়েলার ক্ষেত্রে এই একই নীতি আরও নিষ্ঠুরভাবে প্রয়োগ করা হয়েছে। বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি ধ্বংস করেছে, সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এসব নিষেধাজ্ঞা কার্যত এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যার ফলে হাজার হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে এই চাপ আরও বেড়েছে। তেল ট্যাঙ্কার জব্দ, নৌপথে হামলা, মাদক বিরোধী অভিযান এর নামে সামরিক তৎপরতা। মাদুরোর বিরুদ্ধে মাদক টেরোরিজমের অভিযোগ তোলা হয়েছে, কিন্তু লাতিন আমেরিকার মাদক অর্থনীতির বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যার সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা, অস্ত্র ব্যবসা ও আন্তর্জাতিক বাজার জড়িত। কেবল ভেনেজুয়েলাকে দায়ী করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শাসন পরিবর্তনের অজুহাত মাত্র। এই দ্বিচারিতা সবচেয়ে স্পষ্ট হয় ইসরায়েল ও গাজার ক্ষেত্রে, যেখানে ব্যাপক সামরিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অব্যাহত সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, অথচ ভেনেজুয়েলার মতো রাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধীদের তালিকায় ঠেলে দিচ্ছে। এতে স্পষ্ট হয় আন্তর্জাতিক আইন এখানে নির্বাচিতভাবে প্রয়োগ করা হয়। নরিয়েগা ও সাদ্দামের পরিণতি দেখিয়ে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কখনোই স্থিতিশীলতা আনে না। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কোনো লক্ষ্য নেই। মাদুরোর কথিত গ্রেপ্তার যদি সত্য হয়, তবে দেশটি রাজনৈতিক শূন্যতা, অভ্যন্তরীণ সংঘাত এবং আঞ্চলিক অস্থিরতার দিকে আরও দ্রুত এগিয়ে যাবে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার কূটনীতি আসলে সাম্রাজ্যবাদী শক্তি প্রয়োগেরই আরেকটি নাম, যেখানে বন্ধু ও শত্রুর সংজ্ঞা বদলায় প্রয়োজন অনুযায়ী এবং মানবাধিকার ও আইনের কথা বলা হয় কেবল তখনই যখন তা রাজনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। মাদুরো থেকে নরিয়েগা, সাদ্দাম থেকে হার্নান্দেজ, এইসব ঘটনাই প্রমাণ করে শক্তির রাজনীতিতে ন্যায় বিচার আপেক্ষিক, কিন্তু এর পরিণতি সর্বদাই ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।